ওকে, স্ক্রিনটা কি ভিজিবল? জি ম্যাম। আচ্ছা। আমরা চ্যাপ্টার 2 এর সেশন লেয়ার পর্যন্ত লাস্ট ক্লাসে দেখেছিলাম। কারো কোনো কোয়েরি আছে? কালকে পর্যন্ত যা পড়া হয়েছে সে ততটুকু। অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই তিনটা লেয়ার আমরা কালকে শেষ করেছিলাম। এনি কোয়েশ্চেন? কারো প্রবলেম নাই তো, রাইট? আচ্ছা, তাহলে আমরা আজকে নেক্সট যেই লেয়ার, সেশন লেয়ারের যে পরের লেয়ার, আমরা সেটা স্টার্ট করব। ওকে, নেক্সট লেয়ারটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। সো ট্রান্সপোর্ট লেয়ার বেসিক্যালি আমাদের সেন্ডার সাইডের সাথে রিসিভার সাইডের যে কমিউনিকেশন প্রসেস সেটা এস্টাবলিশ করে। আচ্ছা, এখন একটা মেসেজ সেন্ডার সাইড থেকে পাঠানোর জন্য যে যে প্রসেসিং গুলো করতে হয়, যেমন ডেটা সাইজ যদি বিগার হয় সেটাকে কাট ডাউন করে ছোট ছোট সাইজে ভাগ করে পাঠানো, প্রত্যেকটা সেগমেন্টকে একটা করে সিকোয়েন্স নাম্বার প্রোভাইড করা, দেন এররটাকে আইডেন্টিফাই করা, ফ্লোটাকে কন্ট্রোল করা, এই ধরনের অনেক খুঁটিনাটি কাজ ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট লেয়ার, কারণ তার অনেকগুলো টাস্ক আছে কমপ্লিট করার। আচ্ছা, তো এখানে আমরা যে মেইন ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার আসলে কিভাবে কাজ করে। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ক্লায়েন্ট সাইডের অ্যাপ্লিকেশন প্রসেসের সাথে সার্ভার সাইডের বা রিসিভার সাইডের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে প্রসেস টু প্রসেস ডেলিভারি এনশিওর করে। মানে সফটওয়্যার প্রোগ্রাম টু প্রোগ্রামের মধ্যে কানেকশন তৈরি করে সে ডেটা ডেলিভারিটা এনশিওর করে। এখানে কি বলছে দেখো, দ্য ট্রান্সপোর্ট লেয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য ডেলিভারি অফ এ মেসেজ ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার। সো প্রসেস বলতে আমরা বুঝতে পারি হচ্ছে যে একটা ডিভাইসের যে প্রোগ্রামটা রান করতেছে, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা, সেটাকে আমরা প্রসেস হিসেবে ইন্ডিকেট করতে পারি। সো ফার্স্ট অফ অল ট্রান্সপোর্ট লেয়ারের বেসিক ফাংশনালিটির মধ্যে ফার্স্ট সে যে কাজটা করে, ইট ডাজ সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বল। আচ্ছা, এখন সেগমেন্টেশন অথবা রিঅ্যাসেম্বল এটা কেন করতে হবে? ধরো আপার লেয়ার থেকে আমার ডেটা আসতেছে, ধরো আমার ইমেইলের ডেটা হতে পারে, অথবা কোনো টেক্সট ডেটা হতে পারে, অথবা ভিডিও ডেটা হতে পারে। সো প্রত্যেকটা ডেটা টাইপের উপর বেস করে সাইজটাও কিন্তু ডিফারেন্ট হয়। তো আমাদের যদি ভিডিও ডেটা হয় তখন কিন্তু সেটা সাইজে বড় হবে। আবার ইমেইলের যদি ডেটা হয়, টেক্সট ডেটা যদি হয়, সেটা সাইজে আবার কম্পেয়ারলি আমরা ছোট হতে পারে। তো সেক্ষেত্রে ডেটা যদি সাইজে খুব বড় হয়, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট লেয়ার কি করে, সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে, যেই ভাগটাকে আমরা বলতেছি সেগমেন্ট। তো এখন একটা বড় ডেটাকে যদি আমরা কয়েকটা ছোট ভাগে ভাগ করি, তো প্রত্যেকটা ভাগকে আমরা যখন সেগমেন্ট হিসাবে ইন্ডিকেট করতেছি, সেই সেগমেন্ট গুলোতে আমাদের কি করতে হয়, সিকোয়েন্স নাম্বার প্রোভাইড করতে হয়। ধরো একটা সেগমেন্টকে আমি সিকোয়েন্স ওয়ান বলবো, তারপর সিকোয়েন্স টু, তারপর সিকোয়েন্স থ্রি। তার মানে কি, একটা বড় ডেটাকে আমি তিনটা ছোট ভাগে ভাগ করলাম। সো এই যে সিকোয়েন্সিংটা করা, সেটাকে বলা হয় সিকোয়েন্স নাম্বার, এবং এই কাজটা করে কে, সেন্ডার সাইড করে। হ্যাঁ, এরপরে ডেটাটা যখন আমি এরকম ছোট ছোট সেগমেন্টে ভাগ করব, সেটা যখন সেন্ডার থেকে রিসিভার সাইডে পাঠাবো, রিসিভার সেটা রিসিভ করবে। সো রিসিভ করার সময় সে যে সিকোয়েন্সিয়ালি রিসিভ করবে এমন কোনো তো গ্যারান্টি নাই। প্রথমে আসতে পারে সেগমেন্ট ওয়ান, তারপর আসতে পারে সেগমেন্ট থ্রি, তারপর আসতে পারে সেগমেন্ট এইট, এভাবে করে আউট অফ অর্ডারে যদি আসে, তাহলে সে সেটাকে রিঅ্যাসেম্বল করে কিসের মাধ্যমে, এই সিকোয়েন্স নাম্বারের মাধ্যমে। তাই সেগমেন্টে সিকোয়েন্স নাম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কি বোঝায় এটা দিয়ে? এটা দিয়ে বোঝায় যে আমার ডেটার কয়টা অংশ আছে, এবং সেটা যদি আউট অফ অর্ডারে রিসিভার রিসিভ করে, তখন সেটাকে সর্টিং করার কাজটাও করে হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে? সেগমেন্টেশন, রিঅ্যাসেম্বল এবং সিকোয়েন্স নাম্বার, এই তিনটার অর্থ কি, এটা কি বোঝা গেছে?
হ্যাঁ, হুম। একটু রেসপন্স করো, হ্যাঁ, যে শুনতে পারতেছো বা বুঝতেছো। সিকোয়েন্স নাম্বারটা আবার একটু এক্সপ্লেন করতে পারবেন? সিকোয়েন্স নাম্বার কি সেটা বলবো একবার। জি মিস। একটা ডেটাকে আমরা যখন ছোট ছোট ভাগে ভাগ করি, ওই প্রত্যেকটা ছোট ভাগকে আমরা যে নাম্বারটা দিই 1 2 3 4, সেই নাম্বারটাই হচ্ছে সিকোয়েন্স নাম্বার। যেমন এই যে এখানে দেখো যে আপার লেয়ার, দ্যাট মিনস দ্য সেশন লেয়ার থেকে ডেটা আসতেছে, হ্যাঁ। সো ডেটা আসার পরে আমরা যদি সেটাকে ছোট ছোট স্মল পার্টে ভাগ করি, সেই প্রত্যেকটা স্মল পার্ট হচ্ছে একটা করে সেগমেন্ট, এবং সেই সেগমেন্টের আমরা যে নাম্বারটা দিব সেটাই হচ্ছে সিকোয়েন্স নাম্বার। ওকে। আচ্ছা, এখন আমাদের যে ডেটাটা আমরা নিয়ে প্রসেস করতেছি, হ্যাঁ, আপার লেয়ার থেকে আসতেছে, এখন আমরা কম্পিউটারে মানে ইন্টারনেটে যখন কাজ করি, তখন কি আমরা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে কাজ করি, না মাল্টিপল নিয়েও কাজ করতে পারি? মাল্টিপল নিয়ে কাজ মাল্টিপল করতে পারি। রাইট। মাল্টিপল ডেটা নিয়ে। এখন যেমন আমি জুমে ক্লাস নিচ্ছি, সো আই এম ইউজিং দ্য ইন্টারনেট, রাইট। সো আমাদের ক্লাসের মেসেজ যেটা আছে আমার ডিভাইস প্রসেস করতেছে, অ্যাট দ্য সেম টাইম আমি তো জিমেইলে লগড ইন আছি। সো জিমেইলের ডেটা আমি আদান প্রদান করতে পারি। আমি হয়তো কোনো ওয়েব পেজ অন করে রাখছি আমার ব্রাউজারে, রাইট। তার মানে আমার পিসিতে একই সাথে কিন্তু মাল্টিপল প্রোগ্রাম নিয়ে আমি কাজ করতেছি, এবং ইন্টারনেটে এই ডেটাটা আমি ট্রান্সফার করতেছি। তো এখন আমার কম্পিউটার যখন কাজ করবে, সে তো আসলে ডেটাকে যখন প্রসেস করে, ডেটাকে সে বাইনারি আকার প্রসেস করে। বাট এই যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে ডেটা তো ডিফারেন্ট, এবং একটা অ্যাপ্লিকেশনের ডেটা কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে না। যেমন আমার ওয়েব ব্রাউজারের যে এইচটিটিপির যে পেজের যে ডেটাটা, সেটা কখনো আমার জুমের সাথে মিক্স আপ হয় না। সো হাউ ডু উই আইডেন্টিফাই, বা হাউ ডু ডিভাইস আইডেন্টিফাই যে এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ডেটা আর এটা হচ্ছে অন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ডেটা? সো এই জিনিসটাকে ফিক্স করার জন্য আমাদের যে প্রসেস আছে, তারা কি করে, ট্রান্সপোর্ট লেয়ারে একটা অ্যাড্রেস ইউজ করে, যে অ্যাড্রেসটার নাম হচ্ছে পোর্ট অ্যাড্রেস, যেটা দিয়ে আমার একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে আমরা ডিফাইন করতে পারি। যেমন এইচটিটিপি যদি হয়, তখন আমরা এইচটিটিপি ডেটার জন্য পোর্ট নাম্বার ইউজ করি 80। তারপর আমরা যদি ইমেইল করি, ইমেইল ডেটার জন্য আমরা পোর্ট নাম্বার ইউজ করি 25। এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পোর্ট নাম্বার আমরা ইউজ করি। সো পোর্ট নাম্বার এবং সিকোয়েন্স নাম্বারের মধ্যে পার্থক্য কি বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো একটা ছবি দিছে। এখানে এখানে বলছে ইয়েলো কালারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের বড় ডেটাটা, এটাকে সে তিনটা ভাগে ভাগ করছে। দেখো তিনটা হলুদ ডেটা, রাইট। হলুদ মানে কি, যে তিনটা হচ্ছে সেম ডেটারই তিনটা অংশ, এটা ফার্স্ট অংশ, এটা সেকেন্ড অংশ, এটা থার্ড অংশ। সো ফার্স্ট চাংটাকে আমি সিকোয়েন্স নাম্বার 1, সিকোয়েন্স নাম্বার 2 এবং সিকোয়েন্স নাম্বার 3। আর প্রত্যেকটা ডেটার সাথে আবার A1 A1 A1। এটার অর্থ কি, এই জিনিসটাই হচ্ছে পোর্ট নাম্বার। তার মানে আমি এই ছবিটা দেখে কি বুঝতেছি, যে আমার A1 যে অ্যাপ্লিকেশনটা, তার তিনটা সেগমেন্ট আছে, যার সিকোয়েন্স নাম্বার 1 2 3। সো এই এক্সাম্পলে ধরো ডিভাইসে দুইটা প্রোগ্রাম কাজ করতেছে, একটা হচ্ছে চ্যাটের ডেটা, আর একটা হচ্ছে তোমার ওয়েব পেজের ডেটা। সো ওয়েব পেজের জন্য পোর্ট নাম্বার হচ্ছে A1, আর চ্যাটের জন্য পোর্ট নাম্বার হচ্ছে A2। বোঝা গেছে? Yes, miss. ওকে। তার মানে সেগমেন্ট হচ্ছে একটা বড় ডেটার ছোট অংশকে আমরা বলবো সেগমেন্ট, এবং প্রত্যেকটা সেগমেন্টকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করব হচ্ছে ওই সেগমেন্টের সিকোয়েন্স নাম্বার। এবং একটা সেগমেন্ট আসলে কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সেগমেন্ট, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করব পোর্ট নাম্বার। তো এখানে দেখো যে একটা পিসিতে সে 4টা প্রোগ্রাম চলতেছে। তো প্রত্যেকটা প্রোগ্রামকে আইডেন্টিফাই করার জন্য আমরা যে অ্যাড্রেসটা ইউজ করি সেটাকে বলা হয় পোর্ট নাম্বার বা পোর্ট অ্যাড্রেস, দুটোই বলা হয়। ওকে। সো এটা একটা 16 বিটের নাম্বার, যেটাকে আমরা ডেসিমালে লিখি। সো যদি এইচটিটিপি ডেটা হয় বা ওয়েবের ডেটা হয়, সেটাকে আমরা পোর্ট নাম্বার 80 বলে
ডিফাইন করি। সো প্রত্যেকটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের একটা করে স্পেসিফিক পোর্ট নাম্বার আছে। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারের নেক্সট কাজ হচ্ছে কানেকশন কন্ট্রোল করা, যেটা বললাম যে সেন্ডার সাইডের প্রসেসের সাথে রিসিভার সাইডের প্রসেসের আগে কানেকশনটা এস্টাবলিশ করে দেন সে সেগমেন্ট গুলা পাঠায়। সো সেন্ডার সাইডের প্রসেসের সাথে রিসিভার সাইডের প্রসেস কানেকশনটা আসলে কিভাবে এস্টাবলিশ করে, ধরো আমার সাইডের বা আমার ডিভাইসের যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা আমি অন করলাম, সে তো আসলে কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করবে বা সে কারোর সাথে মেসেজ আদান প্রদান করবে। এখন যার সাথে মেসেজ আদান প্রদান করবে সে হচ্ছে রিসিভার সাইডের প্রসেস। তো রিসিভার সাইডের প্রসেস আসলে রেডি আছে কিনা সেটা সেন্ডার সাইডের প্রসেসটা আগে এনশিওর করে। তাই তাকে আসলে সে জিজ্ঞাসা করে যে আর ইউ রেডি অর আর ইউ আপ। যখন রিসিভার সাইড রেসপন্স করে যে ইয়েস আই এম রেডি টু রিসিভ ইউর ডেটা, তখন আসলে কি করে সেন্ডার একটার পর একটা করে সেগমেন্ট পাঠায়। তো এর ফলে কি হয়, এরপর ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে রিলায়েবিলিটি এনশিওর হয়, যে তুমি যখন কাউকে কোনো ডেটা পাঠাবা তার আগে যখন তুমি তাকে নোটিফাই করবা যে আমি তোমাকে ডেটা পাঠাবো, তুমি রেডি আছো কিনা, তখন কি হবে যে রিসিভার সাইডটা অ্যালার্ট হবে এবং সে জানবে যে সে এখন কারো থেকে ডেটাটা রিসিভ করবে। তখন এই জিনিসটা গ্যারান্টিড হয় যে সেন্টার যা যা পাঠাবে রিসিভার সেটা রিসিভ করবে। ওকে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি যে কানেকশন কন্ট্রোল। আপনি কথাটা বুঝাতে পারছি? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, তো আমরা যদি রিসিভার প্রসেসকে অ্যালার্ট না করে ডেটা পাঠাই, সেক্ষেত্রে কি ডেটা পাঠানো যাবে না যাবে না, কি মনে হয়? কোশ্চেনটা এটা বলবেন? মানে আমরা যদি রিসিভার সাইডের প্রসেসের সাথে কানেকশন এস্টাবলিশ না করে ডেটা পাঠাই, সেক্ষেত্রে কি ডেটা যাবে নাকি যাবে না? না ম্যাম, যাবে ডেটা না। যাবে বাট রিসিভ করতে পারবো না। ডেটা যাবে বাট রিসিভ না, এখানে দুটা জিনিস হতে পারে। একটা হচ্ছে রিসিভার সাইডকে যদি আমি অ্যালার্ট না করি তাহলে ডেটা যাবে, এমন কোনো বিষয় নাই যে ডেটা যাবে না। বাট যদি লস্ট হয় সেক্ষেত্রে রিসিভার আসলে জানবে না যে তার ডেটা পাওয়ার কথা ছিল। যেমন ধরো আমাদের বাসায় যখন কেউ বেড়াতে আসে, তখন যদি কেউ আমাদেরকে ফোন করে আসে তখন কি হয়, আমরা বাসায় থাকবো, রাইট? তো আমি জানি যে কেউ আসতেছে এবং সে আসলে আমি দরজা খুলবো, তাকে বসতে দিব এন্ড অল দ্যাট। বাট আমি যদি বাসায় না থাকি তারপরেও কিন্তু একটা মানুষ বাসায় আসতে পারে, ধরো কোনো পার্সেল ডেলিভারি ম্যান আসতে পারে এবং পার্সেলটা দিয়ে যেতে পারে, রাইট? দুক্ষেত্রেই কিন্তু পসিবল। বাট আমি বাসায় থাকলে কি সুবিধা হবে বলো? আপনি বাসায় থাকলে ম্যাম, তাহলে আপনি ম্যাম ইজিলি নিজেই ম্যাম কালেক্ট করতে পারবেন পার্সেলটা। রাইট, আমি বাসায় থাকলে কি হবে, যখন ডেলিভারি ম্যান আসবে ডেটাটা নিয়ে, আই ক্যান চেক দ্য ডেটা। এটা আমি এনশিওর হতে পারি যে আসলে যে ডেটা আমি রিসিভ করলাম সেটা ঠিকঠাক আছে কিনা এন্ড অল দ্যাট। বাট আমি যদি বাসায় না থাকি সেক্ষেত্রেও কিন্তু ডেলিভারি ম্যান ডেলিভারি দিয়ে যেতে পারে, বাট এটা গ্যারান্টিড না যে সেটা ঠিকঠাক আসছে কিনা বা ভুল পার্সেল চলে আসছে কিনা, কারণ আমি যেহেতু বাসায় নেই তাই আমি তো আসলে দেখতে পারতেছি না যে কি আসছে। সো দুক্ষেত্রে কিন্তু ডেটা ডেলিভারি পসিবল। আমি যদি রিসিভার সাইডের প্রসেস সাথে আগে থেকে অ্যালার্ট না করে ডেটা পাঠাই সেক্ষেত্রেও ডেটা ডেলিভারি পসিবল, বাট সেটা গ্যারান্টিড হবে না। বোঝা গেছে? আমি কি Yes, ma'am. বুঝাইতে পারছি? ইয়েস ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, লাইক বলো। আমরা যখন লাইক মেসেজিং অ্যাপ গুলো ইউজ করি, লাইক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লাইক আমরা কোনো ডাটা পাঠাচ্ছি, হুম, বাট যখন অনলাইনে না থাকলে আর কি মেসেজটা বা হুম। কোনো ফাইলটা সেন্ড করতে পারছে না, এই ক্ষেত্রে তো মিস ডাটা লসটা হচ্ছে না। তো সেক্ষেত্রে মিস গ্যারান্টির বিষয়টা একটু মানে যদি আচ্ছা, একটু আমরা ক্লিয়ার। যখন কাউকে ইমেল করি, হ্যাঁ, ইমেল করি বা চ্যাট করি, সো উই আর নট ডিরেক্টলি সেন্ডিং টু দ্যাট পার্সন, কিন্তু আমরা আসলে কিন্তু তাকে সার্ভারে পাঠাই। আমরা যখন ইমেল করি, ইমেল করার ফলে কি হচ্ছে, আমার মেইলটাকে সরাসরি তোমার পিসিতে যাচ্ছে না, কিন্তু আগে যাচ্ছে জিমেইল সার্ভারে। সো জিমেল সার্ভার প্রসেস যদি রেডি না থাকে তখন ডেটাটা ডেলিভারি হবে না। বাট জিমেল সার্ভারের প্রসেসের সাথে আমি যদি কানেক্ট করতে পারি তখন আমার ডিভাইস থেকে জিমেইল সার্ভারে আগে মেইলটা যাবে। সেরকম চ্যাটের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আগে চ্যাট সার্ভারে ডেটাটা যাবে সরাসরি, কিন্তু আমার মোবাইল থেকে তোমার মোবাইলে যায় না, মাঝখানে আরেকজন থাকে, দ্যাট ইজ কল দ্য সার্ভার, যার মাধ্যমে কিন্তু আমরা আরেকটা রিসিপিয়েন্টকে ডেটা পাঠাই। বোঝা গেছে?
So server has to be always active. Yes, miss. ওকে, আচ্ছা, এরপরে যে টাস্কটা ট্রান্সপোর্ট লেয়ার করে সেটাকে বলা হয় ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল অর্থ হচ্ছে যে whenever somebody or the sender is sending some data, সে আসলে কি অ্যামাউন্টে ডেটা পাঠাবে সেটা কন্ট্রোল করার কাজও হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের। যেমন ধরো আমার কাছে যদি হান্ড্রেডস অফ সেগমেন্টস থাকে, তাহলে আমি আসলে তোমাকে কয়টা করে সেগমেন্ট পাঠাবো সেটা, সেই ব্যাপারটাই হচ্ছে ফ্লো কন্ট্রোল। তো তোমার বা রিসিপিয়েন্টের মেমোরির বাফার যদি বিগ এনাফ থাকে, তাহলে আমি বেশি বেশি করে সেগমেন্ট হয়তো পাঠাই দিতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, যদি রিসিভারের বাফার বা মেমোরি কম থাকে, সে যদি বেশি ডেটা একসাথে রিসিভ করতে না পারে, তাহলে কি হবে, আমি অল্প অল্প করে সেগমেন্ট পাঠাবো। এই ব্যাপারটার নামই হচ্ছে ফ্লোটাকে কন্ট্রোল করা, হাউ মাচ সেগমেন্ট দ্য সেন্ডার শুড সেন্ড আর কি। যদি আমি টু মেনি সেগমেন্ট পাঠাই রিসিভারের কাছে, তখন কি হবে, রিসিভার ওভারফ্লো হবে, তো সেক্ষেত্রে আমার ডেটা লস্ট হতে পারে। সো ফ্লো কন্ট্রোল আসলে ডিপেন্ড করতেছে কার উপরে, ডিপেন্ড করতেছে রিসিপিয়েন্টের বাফার সাইজের উপরে। তার যদি বাফার সাইজ অ্যাডিকুয়েট থাকে, তাহলে একটা নির্দিষ্ট স্পিডে হয়তো সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে ডেটাটা ফ্লো হবে। বাট রিসিপিয়েন্টের বাফার যদি কম থাকে, তাহলে সেন্ডারকে কি করতে হবে, স্লো স্লো করে সেগমেন্ট গুলা পাঠাতে হবে। তো আসলে কি পরিমাণ ডেটা আমি পাঠাতে পারবো, এটা আসলে রিসিপিয়েন্টের সাথে আগে কনসাল্ট করে নিতে হবে, যে আমি আসলে তোমাকে এতগুলা করে সেগমেন্ট পাঠাবো, তুমি কি নিতে পারবা, এরকম আর কি বিষয়টা। তখন রিসিপিয়েন্ট যদি ইয়েস বলে, তখন সে হয়তো 2টা 4টা 5টা এরকম করে সেগমেন্ট পাঠাবে, এবং তার যদি বাফার সাইজ বড় হয়, আস্তে আস্তে করে সে ফ্লোটাকে বাড়াতেও পারবে। So that's the explanation of flow control, how it works. Then comes error control. Error control হচ্ছে যে যখন সেগমেন্টগুলো আমরা পাঠাচ্ছি ট্রানজিশন করার সময়, মানে নেটওয়ার্কে আমার ডেটা লস্ট হতে পারে। সো লস্ট সেগমেন্টকে আমরা আসলে আবার রিসেন্ড করে বা রিট্রান্সমিট করে এররটাকে কন্ট্রোল করি। বোঝা গেছে? আচ্ছা, এন্ড দ্য লাস্ট ফাংশনালিটি হচ্ছে মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে যে আমার ডিভাইস আসলে কখনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের ডেটা নিয়ে কিন্তু কাজ করে না। আমার ডিভাইস কনকারেন্টলি আমি যতগুলা প্রসেস চালাচ্ছি, ততগুলা ঠিক প্রসেস থেকে ডেটা নিয়ে সে সেটাকে মাল্টিপ্লেক্স করে, তারপরে সে ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে আমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডেটাকে সে পাঠাচ্ছে। এখানে দেখো যে এই কম্পিউটারটার ভেতরে একই সাথে ভিডিও স্ট্রিমিং হচ্ছে, ভিওআইপি তে ফোনে কথা হচ্ছে, ওয়েব পেজ সে অ্যাক্সেস করতেছে, মেসেজ করতেছে, ইমেল করতেছে, আর একটা ওয়েব পেজ অ্যাপ্লিকেশন চলতেছে। সে এরকম সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামের ডেটাকে সে ডিফারেন্ট কালার দিয়ে ডিনোট করছে। এবং কম্পিউটারের ট্রান্সপোর্ট লেয়ার কি করে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডেটাগুলাকে সে মাল্টিপ্লেক্স করে, দেন সে ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে সেই ডেটাগুলোকে ট্রান্সফার করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামে পাঠায়। সো সেই যদি মাল্টিপ্লেক্সিং ফাংশনালিটিটা না রাখতো, তাহলে কিন্তু আমরা আমাদের ডিভাইসে মাল্টিপল অ্যাপ একই সাথে রান করতে পারতাম না। ইমেইলের কাজ শেষ করে হয়তো আমরা স্ট্রিমিং করতাম, স্ট্রিমিং এর কাজ শেষ করে হয়তো আমরা মেসেজ করতাম। বাট এখন আমরা মাল্টিপল প্রোগ্রাম একই সাথে চালাচ্ছি উইথ দ্য হেল্প অফ মাল্টিপ্লেক্সিং। ওকে, বোঝা গেছে? সো এই গেল হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের ফাংশন। এরপরে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। সো নেটওয়ার্ক লেয়ার যে কাজটা করে সেটা হচ্ছে ডেলিভারিটা এনশিওর করে ডেটার ফ্রম হোস্ট ডিভাইস টু ডেস্টিনেশন ডিভাইস। সেন্ডার হোস্ট থেকে রিসিপিয়েন্ট হোস্ট পর্যন্ত ডেটা ডেলিভারিটাকে এনশিওর করা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। সো সেন্ডার থেকে রিসিভারে ডেটা ডেলিভারি করার জন্য নেটওয়ার্ক লেয়ারের যে একটা মাত্র কাজ করতে হয়, সেটা হচ্ছে রুট ডিটারমিনেশন। সো এই কাজটা এতই ইম্পর্টেন্ট, তাই নেটওয়ার্ক লেয়ারে দেখো কাজের মধ্যে এটাকেই শুধু স্পেসিফাই করা হয়েছে। সো যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে চাই, ধরো আমরা যদি ইউনিভার্সিটি থেকে বাসায় যাইতে চাই বা বাসা থেকে ইউনিভার্সিটি আসতে চাই, আমরা গুগল ম্যাপসে বা উবারে যখন আসতে চাই একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে, আমাদেরকে কিন্তু প্রত্যেকদিন সেম রুট নাও দেখাতে পারে। কখনো হয়তো
মতিঝিল থেকে ধরো আমি যদি বাড্ডায় আসতে চাই, কখনো দেখায় হাতিরঝিলের রুটটা হচ্ছে বেটার, আবার কখনো দেখায় হচ্ছে মালিবাগের রুটটা বেটার। সো দ্যাট পিওরলি ডিপেন্ডস অন দ্য রোড কন্ডিশন। এখন যেই রোড কন্ডিশন ওই মোমেন্টের জন্য আমার বেস্ট চয়েস হবে, আমার ম্যাপস কিন্তু সেই আউটকামটাই দিবে। সো নেটওয়ার্ক লেয়ারেও সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা যাওয়ার জন্য ওই মোমেন্টে সবচেয়ে বেস্ট পসিবল পাথ কি হবে সেটা ডিটারমাইন করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। সো এখানে যখন একটা টপোলজিতে আছে সেখানে আমার অনেকগুলো নেটওয়ার্ক কানেক্টেড আছে। তো ধরো আমি যদি PC1 থেকে PC4-এ যাইতে চাই, হাউ মেনি ডিফারেন্ট রুট ইজ পসিবল, কেউ দেখে বলতে পারো? এনিবডি? আমি যদি PC1 যদি আমার সোর্স হয় আর PC4 যদি আমার ডেস্টিনেশন হয়, তাহলে আমার কয়টা পাথ আছে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য? দুইটা। মিস ম্যাম দুইটা। দুইটা। ম্যাম এখন দুইটা। সোর্স থেকে রাউটার 5 হয়ে রাউটার 4, রাউটার 7, দেন PC4, এটা একটা রুট, আর রাউটার 5 হয়ে 6, 4, 7, এটা একটা রুট। তো এই দুইটা রুটের মধ্যে আসলে কোন রুটটা আমার জন্য অপটিমাম বা বেস্ট, এটাই ফাইন্ড আউট করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ারের এটা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ, যে আমার যে ডেটাটা কিভাবে ডেস্টিনেশন ডিভাইসে রিচ করবে তার জন্য পাথ ফাইন্ডিং করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। সো নেটওয়ার্ক লেয়ার এই রুট ডিটারমাইন করার জন্য যেই অ্যাড্রেসটা ইউজ করে সেই অ্যাড্রেসটাকে আমরা বলি হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দিয়ে আমরা নেটওয়ার্ককে একটা ডিভাইসকে লোকেট করতে পারি। বুঝে গেছে? আচ্ছা, সো আইপি অ্যাড্রেসকে বলা হয় হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। কারণ ধরো আমি যদি এখন বাসায় থাকি, তখন আমার ডিভাইসের যে আইপি অ্যাড্রেস হবে সেম আমার ওই মোবাইল ডিভাইসটা নিয়ে আমি যখন ইউনিভার্সিটিতে আসব, তখন কিন্তু আমার মোবাইলের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। সো একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস ডিপেন্ড করতেছে আসলে সে কোন নেটওয়ার্কে কানেক্টেড তার উপরে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লজিক্যাল অ্যাড্রেস। ইট উইল চেঞ্জ ইফ ইউ চেঞ্জ ইউর লোকেশন। তো নেটওয়ার্ক লেয়ারে আমরা যখন ডেটাকে নিয়ে কাজ করি, তখন সেই পিডিইউ মানে প্রোটোকল ডেটা ইউনিট, সেই ডেটাটার নাম আমি বলি হচ্ছে প্যাকেট। সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে নেটওয়ার্ক লেয়ারে আমরা বলবো প্যাকেট এবং ট্রান্সপোর্ট লেয়ারে আমরা বলবো সেগমেন্ট। ওকে, আচ্ছা। সো নেটওয়ার্ক লেয়ার যেটা এনশিওর করে সেটা হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন ডেলিভারিটাকে এনশিওর করে। মানে আমি ইনিশিয়াল সোর্স থেকে একদম ফাইনাল ডেস্টিনেশনে কিভাবে রিচ করব তার টোটাল পাথটা বের করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। সো যে অ্যাড্রেসটা আমরা ইউজ করি সেটাকে আমরা আইপি অ্যাড্রেস বলি, যেটা প্রত্যেকটা ডিভাইসে ম্যান্ডেটরি ওয়েন দে আর কানেক্টেড ইন ইন্টারনেট। এবং এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা 32 বিটের নাম্বার, যেটা আমরা এভাবে করে 4টা অক্টেডে লিখি। তো প্রত্যেকটা অক্টেডে এখানে 8 বিট করে থাকে। তো 8টা বিট ইন্টু 4টা অক্টেড, দ্যাট মেক্স 32 বিট। এবং এই প্রত্যেকটা অক্টেডে আমরা ভ্যালুটা ডেসিমালে লিখে থাকি। সো আমার যদি 8 বিট হয়, তো সেক্ষেত্রে একটা অক্টেডের ভ্যালু 8 বিটে যদি আমি লিখতে পারি, তাহলে সেটা মিনিমাম ভ্যালু হবে 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হবে 255। তাই আইপি অ্যাড্রেসের সবসময় ভ্যালু দেখবা 0 থেকে 255-র মধ্যে প্রত্যেকটা অক্টেটের ভ্যালু আমরা দিয়ে থাকি। আচ্ছা, এরপরে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। সো নেটওয়ার্ক লেয়ার যেটা কাজ করে সেটা হচ্ছে রুট ডিটারমাইন করে, সোর্স থেকে ডেস্টিনেশনে আমি কিভাবে যাব সেটা ফাইন্ড আউট করে। এবং সেটা করার জন্য ডেটা লিঙ্ক লেয়ার কি করে, ডেটা লিঙ্ক লেয়ার যে কাজটা করে সেটা হচ্ছে সেই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা আসলে প্রত্যেকটা হপ, ইচ নেক্সট হপ আমরা কিভাবে যাব সেটা ডিসাইড করে। নেটওয়ার্ক লেয়ার বলছিলাম যে আমার সোর্স থেকে ডেস্টিনেশন ডেলিভারি এনশিওর করে, আর ডেটা লিঙ্ক লেয়ার এনশিওর করে হচ্ছে ওয়ান হপ টু নেক্সট হপ ডেলিভারি। মানে আমি একটা স্টেপ কিভাবে কমপ্লিট করব সেটা করে দিতে বা সেটা ফাইন্ড আউট করতে হেল্প করে হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ার। সো ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে লোয়ার লেয়ারের সেকেন্ডটা, যেটা কি করে, which is responsible for moving your data from one hop to the next. ওয়ান হপ মানে তুমি যেখানে আছো তার থেকে ইমিডিয়েট নেক্সট হপে তুমি কিভাবে যাবা।
যেমন ধরো আমি যদি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মতিঝিল যাইতে চাই, তাহলে ব্র্যাক ইউনিভার্সিটি যদি আমার সোর্স হয়, তাহলে আমার ডেস্টিনেশন হচ্ছে মতিঝিল। সো নেটওয়ার্ক লেয়ার হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মতিঝিল কিভাবে যাব সেটা খুঁজে বের করে, আর ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে এই ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মতিঝিল যাওয়ার জন্য আগে আমাকে কি করতে হবে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বের হয়ে ফার্স্ট হপ হচ্ছে আমার রামপুরার রাস্তায় উঠতে হবে। দেন রামপুরার রাস্তা থেকে হয়তো আমাকে মালিবাগে যাইতে হবে, মালিবাগ থেকে হয়তো আমাকে শান্তিনগর যাইতে হবে। এই যে প্রত্যেকটা ইচ হপ কিভাবে আমি রিচ করব সেটা ফাইন্ড আউট করে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তো ডেটা লিঙ্ক লেয়ারের পিডিইউ বা ডেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেম। ওকে, ফ্রেম, এখানে শব্দটা হচ্ছে ফ্রেম। তো আমরা তিনটা শব্দ শিখলাম, একটা হচ্ছে সেগমেন্ট, একটা হচ্ছে প্যাকেট, আর এখন হচ্ছে ফ্রেম। তো এই তিনটা টার্ম আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা কোন লেয়ারের ডেটাকে কি নামে কল করি। তো আমরা যদি ডেটা লিঙ্ক লেয়ার বলি, তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের ডেটাকে আমরা বলবো ফ্রেম। সো আপার লেয়ার থেকে যখন সে ডেটাটা রিসিভ করে, তখন ডেটা লিঙ্ক লেয়ার সেটাকে ফ্রেমে তৈরি করে, হেডার অ্যাড করে এবং শেষে ট্রেইলার অ্যাড করে। শুধুমাত্র এই লেয়ারেই হেডার অ্যাড হয় এবং শেষে ট্রেইলার অ্যাড হয়, এছাড়া অন্য কোনো লেয়ারে কিন্তু ট্রেইলার অ্যাড হয় না। ওকে, এটা মনে রেখো। সো ধরো আমি ডিভাইস এ থেকে ডিভাইস ডি তে যদি যাইতে চাই, তাহলে এ হচ্ছে আমার সোর্স এবং ডি হচ্ছে ডেস্টিনেশন। সো এ থেকে ডি তে আমি কিভাবে যাব এটা ফাইন্ড আউট করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এখন এ থেকে ডি তে যাওয়ার জন্য আমি ইচ হপ কিভাবে ক্রস করব সেইটা ডিসাইড করে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। তার মানে এ থেকে ডি তে যাওয়ার জন্য আমার ফার্স্ট হপ হচ্ছে বি, তার মানে এই জায়গাটায় ডেটা লিঙ্ক লেয়ার কাজ করবে। আবার বি থেকে সি তে আমি যাব, সেটা হচ্ছে আমার সেকেন্ড হপ আমি ক্রস করবো, তার মানে এখানেও ডেটা লিঙ্ক লেয়ার কাজ করবে। আবার সি থেকে ডি তে আমি যাব, এটাও আমার হব, তাহলে এখানেও আমার ডেটা লিঙ্ক লেয়ার কাজ করবে। এখন দেখতে হবে যে আমি কি ফাইনালি ডি তে রিচ করে ফেলছি। ইয়েস, আই হ্যাভ রিচড আ ডেস্টিনেশন, তার মানে আমাকে আর কোনো হব ক্রস করতে হবে না। তার মানে হব টু হব ডেলিভারি কি হবে, প্রত্যেকটা ইন্টারমিডিয়েট ডিভাইস আমি কিভাবে কিভাবে ক্রস করে যাব সেটা হচ্ছে আমার হব টু হব ডেলিভারি। ওকে, তার মানে একটা ডিভাইস থেকে জাস্ট ইমিডিয়েট নেক্সট ফিজিক্যাল ডিভাইস আমি কিভাবে যাব সেটা এনশিওর করে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। সো এটা করার জন্য ডেটা লিঙ্ক লেয়ার আমরা যে অ্যাড্রেসটা ইউজ করি সেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। এটা ম্যানুফ্যাকচারার হচ্ছে ডিভাইসে ইমপ্রিন্ট করে দেয়, যেটা 48 বিট লম্বা একটা ভ্যালিউ, যেটা আমরা হেক্সাডেসিমালে লিখে থাকি। তো আমাদের প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই একটা করে ম্যাক অ্যাড্রেস আছে। আমরা যদি আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেস জানতে চাই, তাহলে আমরা কমান্ড প্রম্পটে যে আইপি কনফিগ অর লিখলেই আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কত সেটা আমরা চেক করতে পারবো। সো লজিক্যাল অ্যাড্রেস ছিল হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে কি আমার নেটওয়ার্ক চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যায়। বাট ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি, ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস। আমি যতই নেটওয়ার্ক চেঞ্জ করি বা লোকেশন চেঞ্জ করি না কেন, আমার কিন্তু ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস কখনো চেঞ্জ হবে না। আমার ডিভাইসের যেটা ম্যাক অ্যাড্রেস সেটা আমার বাসাতেও যা, অফিসেও তা, বা পৃথিবীর যে কোনো লোকেশনে আমি আমার ডিভাইসকে নিয়ে যাই, সেখানেও আমার ফিজিক্যাল অ্যাড্রেস সেম। আচ্ছা, সো তাহলে আমরা যখন ধরো একটা ডেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাবো, ধরো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? Yes, ma'am. সো দেখো এখানে বলছে যে আমার সেন্ডার হচ্ছে পিসি 1 আর রিসিভার হচ্ছে পিসি 4। তাহলে আমরা আসলে এতক্ষণ যে শিখলাম, এখানে আমরা কয় ধরনের অ্যাড্রেসিং শিখলাম, কয়টা কয়টা অ্যাড্রেস দেখছি আমরা? আইপি আর ম্যাক। আইপি আর ম্যাক, আরেকটা দেখছি Yeah, port address. পোর্ট অ্যাড্রেস। 3 ধরনের অ্যাড্রেস দেখছি। তো আমাকে একজন একটু কুইক বলো তো, 3টে অ্যাড্রেসের মধ্যে পার্থক্য কি? ম্যাম, আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, যেটা বেসড কোন নেটওয়ার্কে আছে সেটার বেসিসে অ্যাসাইন করা হয়। ম্যাক ম্যাক ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ডিভাইসে ম্যানুফ্যাকচারের সময় ম্যানুফ্যাকচারার অ্যাসাইন করে দেয়। আর পোর্ট হচ্ছে যখন আমি মাল্টিপল অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, তখন ওইটা ডাটা প্যাকেজ করার সময় যে অ্যাপ্লিকেশনটা উপর সেটা যে লেভেলটা অ্যাসাইন করা হয় ওই অ্যাপ্লিকেশন গুলো আলাদা করার জন্য। তো আমার ডিভাইসে, আচ্ছা বলো তো, একটা ডিভাইসে কয়টা পোর্ট নাম্বার থাকতে পারে?
একটা ডিভাইসের কয়টা পোর্ট নাম্বার থাকতে পারে, বা একটা ডিভাইসের কয়টা পোর্ট অ্যাড্রেস থাকতে পারে? ম্যাম একটা পোর্ট অ্যাড্রেস মাল্টিপল থাকতে পারে। ভেরি গুড, মাল্টিপল পোর্ট অ্যাড্রেস। কারণ আমার ডিভাইসে যতগুলা প্রোগ্রাম আমি রান করতেছি ইন্টারনেটে ততগুলা পোর্ট অ্যাড্রেস হবে, ঠিক আছে? আচ্ছা, এট এ টাইম আমার ডিভাইসে আইপি অ্যাড্রেস কত থাকবে? একজন ওয়েটিং রুমে বলতেছে একটাই ডিসকানেক্ট হয়ে গেছে। একটাই থাকবে ম্যাম। একটাই আইপি অ্যাড্রেস থাকবে। ম্যাক অ্যাড্রেস কত থাকবে একটা ডিভাইসে? একটাই থাকবে। আচ্ছা, আমি যখন একটা নেটওয়ার্কে কানেক্টেড আমার একটাই ম্যাক অ্যাড্রেস থাকবে। ওকে, সো এখন আমার পিসি 1 থেকে যদি আমি পিসি 4-এ যাইতে চাই, তাহলে এখানে বলছে যে ধরে নাও যে আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে যে অ্যালফাবেট গুলো দেয়া আছে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে নাম্বার যেগুলো দেয়া আছে সেটা। তাহলে বলো তো, এখন যদি আমি পিসি 1-এ থাকি, তাহলে আমি যদি পিসি এম পৌঁছাইতে চাই, পিসি 4 আর কি, তাহলে আমার সোর্স আইপি কি হবে আর ডেস্টিনেশন আইপি কি হবে? মিস সোর্স আইপি এ হবে আর ডেস্টিনেশন হুম, আইপি এম। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তো আইপি অ্যাড্রেস কি হবে? আইপি অ্যাড্রেস হচ্ছে সেই ভ্যালুটা যেটা হচ্ছে আমার ফাইনাল যে ডিভাইসটা তার আইপি কত, সেটা মাঝখানে যতগুলা ডিভাইস আছে তাদের আইপি কি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। কারণ আমার ওই ডেটাটার অ্যাকচুয়াল রিসিপিয়েন্ট যে হবে, যে অ্যাকচুয়ালি ডেটাটা রিড করবে, সেই হচ্ছে আমার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। আচ্ছা, তাহলে আমাকে এখন বলো তো ম্যাক অ্যাড্রেস কি হবে? সোর্স ম্যাক কি হবে আর ডেস্টিনেশন ম্যাক কি হবে? সোর্স ম্যাক 11, ডেস্টিনেশন ম্যাক হ্যাঁ, 42। না, ডেস্টিনেশন ম্যাক 42 হবে না এখানে। সো ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, রাইট? সো ডেটা লিঙ্ক লেয়ার কি করে? হপ টু হপ ডেলিভারি। হপ টু হপ ডেলিভারি মানে কি? আমি আমার ডিভাইস থেকে নেক্সট হপ কোথায় যাব সেটা। তাহলে আমার নেক্সট হপ কে? 13। নেক্সট হপ হচ্ছে আমার রাউটার 5। তো রাউটার 5-এর ম্যাক কত? 13। বুঝে গেছে? তো এখানে যে বিষয়টা বোঝার সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস যখন আমরা লিখবো তখন হচ্ছে কে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, সেটাকে আমরা ইন্ডিকেট করি ইন দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। বাট ম্যাক অ্যাড্রেসের যখন আমরা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ডিনোট করি, তখন আমার ফাইনাল যে ডিভাইস সেটার ম্যাকটা আমরা লিখি না, আমরা লিখি হচ্ছে ইমিডিয়েট যে নেক্সট আমার হবটা যার মাধ্যমে ডেটাটা প্রসেস হয়ে হয়ে ডেস্টিনেশন ডিভাইসে পৌঁছাবে, সেই নেক্সট হপের ম্যাক অ্যাড্রেস। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো তো সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য আমাকে কয়টা হপ ক্রস করতে হবে? সো 6টা। সেন্ডার থেকে ফার্স্ট হপ আমরা সুইচকে কাউন্ট করব না, কারণ সুইচের যেহেতু ম্যাক আইপি গুলো আমরা এইটা ইউজ করি না, তখন আমরা কাউন্ট করব শুধুমাত্র রাউটার আর এন্ড ডিভাইস। তার মানে রাউটার 5 হচ্ছে আমার ফার্স্ট হপ, এটা হচ্ছে হপ 1। তারপর রাউটার 4 হচ্ছে আমার হপ 2। রাউটার 7 হচ্ছে আমার হপ 3। এবং পিসি 4 হচ্ছে আমার হপ 4। তার মানে পিসি 1 থেকে রিসিভারে যাইতে হইলে একটা, দুইটা, তিনটা, চারটা হপ ক্রস করতে হয়। তো আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে আমরা সুইচকে কাউন্ট করব না, ঠিক আছে? সুইচ ইজ নট আ হপ। ম্যাম জি। ম্যাম এখানে রাউটারের দুই পাশে দুইটা অ্যাড্রেস দেওয়া কেন, মানে প্রতিটা রাউটারের দুই পাশে? কারণ রাউটার এখানে আসলে দেখো, এই পাশে হচ্ছে সে একটা ল্যানের সাথে কানেক্টেড, আর এই পাশে সে দুইটা ওয়্যানের সাথে কানেক্টেড। সো একই সাথে সে কিন্তু তিনটা নেটওয়ার্কে কানেক্টেড। তো তিনটা নেটওয়ার্কে যেহেতু কানেক্টেড, তাই তার হচ্ছে তিনটা ডিফারেন্ট ম্যাক অ্যাড্রেস আছে এবং তিনটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস আছে। তো রাউটারই এমন একটা ডিভাইস যে একই সাথে ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্টেড থাকতে পারে, তাই তার মাল্টিপল আইপিও থাকে এবং মাল্টিপল ম্যাকও থাকে। কিন্তু পিসির ক্ষেত্রে দেখো সে কয়টার সাথে কানেক্টেড, সে কিন্তু এই একটার সাথেই কানেক্টেড অ্যাট এ টাইম। বুঝা গেছে? ম্যাম তাহলে এখানে তিনটা আইপি অ্যাড্রেস থাকার কথা না, যেহেতু তিনটা নেটওয়ার্কের সাথে অ্যাড আছে। হ্যাঁ, তিনটা আইপি অ্যাড্রেসই আছে।
একটা আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার ডি, রাউটারের একটা হচ্ছে ডি, আর একটা কি, একটা হচ্ছে ই, আর এই পাশে একটা তো দেয়া নাই। বুঝতে পারছো কি? জি ম্যাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো এখানে ফার্স্ট হপে যাওয়ার পরে সে দেখবে আসলে সে কি ডেস্টিনেশনে পৌঁছায় গেছে। সে কিন্তু এখনো ডেস্টিনেশনে পৌঁছায়নি, কারণ ডেস্টিনেশন হচ্ছে পিসি 4, পিসি 4 এখনো দূরে আছে। আমার এম এ আমি এখনো পৌঁছাইতে পারি নাই। সো রাউটার 5-এ যখন আমি আসি, এখন আমি কোন দিকে গেলে আমি রিসিভারের দিকে পৌঁছাবো? তাহলে এখন আমার সোর্স ম্যাক, মানে আমি বের হব কোন দিক দিয়ে, 21 দিয়ে। তাই এখানে দেখো সোর্স ম্যাকে 21, আর ডেস্টিনেশন ম্যাক কি, ডেস্টিনেশন ম্যাক হচ্ছে 22। এখন আমি কোথায় আছি? রাউটার 4-এ। রাউটার 4-এ থাকা অবস্থায় আমি ডেস্টিনেশনে যেহেতু এখনো পৌঁছাই নাই, ইট উইল এগেইন চেঞ্জ। সো এখন হবে সোর্স ম্যাক 31, ডেস্টিনেশন ম্যাক 32। এখনো আমি ডেস্টিনেশনে পৌঁছাই নাই। রাউটার 7-এ আসার পরে আবার সোর্স ম্যাক হবে 41 এবং ডেস্টিনেশন ম্যাক হবে 42। 42-এ আসার পরে ডিভাইস চেক করবে যে ইজ ইট দ্য ডেস্টিনেশন, সে কি এম এ পৌঁছায় গেছে। তখন দেখবে যে হেডারের যেই আমার আইপি অ্যাড্রেস দেয়া আছে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, সেটার সাথে এখন যে ডিভাইসে আছে তার আইপি অ্যাড্রেস যেহেতু ম্যাচ হয়ে গেছে, তার মানে সে বুঝে নিবে যে এটাই হচ্ছে তার রিসিপিয়েন্ট এবং এরপরে তাকে আর সামনে আগাতে হবে না। সো এরকম করে করে ডেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে হপ ক্রস করে করে যায়, এবং যখনই সে একটা ফিজিক্যাল ডিভাইস ক্রস করে তখন তার ম্যাক অ্যাড্রেস গুলা পাল্টায়, কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয় না। মনে থাকবে? ঠিক আছে, বুঝতে পারছি। Yes, আচ্ছা, ma'am. তো ধরো আমরা এখন সেম ডিভাইসের, মানে সেন্ডার এবং রিসিভার সেম নেটওয়ার্কেই আছে। তো আমার সোর্স যে নেটওয়ার্কে আছে, রিসিভার সেই নেটওয়ার্কেই আছে। যেমন এখানে আমার পিসি 1 হচ্ছে সেন্ডার আর পিসি 2 হচ্ছে রিসিভার। তো সেই ক্ষেত্রে আমার কয়টা হপ ক্রস করতে হবে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য? একটা, রাইট। কারণ যেহেতু নিজের সেম ল্যানের মধ্যেই হচ্ছে আমার ডেস্টিনেশন ডিভাইসটা আছে, তাহলে সোর্স হচ্ছে এ, ডেস্টিনেশন হচ্ছে ডি, আর হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে 11 আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হচ্ছে 14। তো এর ফলে কি করতে হয়, যদি আমার সেম নেটওয়ার্কে ডেলিভারি হয় সেক্ষেত্রে কিন্তু রাউটার ক্রস করে ডিফারেন্ট নেটওয়ার্কে যেতে হয় না। তো তখন আমার ডেলিভারিটা ফাস্টার হয়ে যায়। আবার যদি আমি ডিফারেন্ট নেটওয়ার্কে যেতে চাই তখন আমাকে এরকম হপ টু হপ ক্রস করে করে যাইতে হয়। আচ্ছা, এরপরে যে লেয়ারটা, লাস্ট লেয়ার, দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার যে কাজটা করে সেটা হচ্ছে ফিজিক্যালি আমার বাইনারি ডেটাকে আমি কিভাবে সিগনালে মুভ করব একটা হপ থেকে নেক্সট হপে, সেটা নিয়ে কাজ করে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। সো আপার লেয়ার মানে ডেটা লিঙ্ক লেয়ারে যে আমার বাইনারি ডেটাটা আছে, আলটিমেটলি এই বাইনারি ডেটাটা ফিজিক্যাল লেয়ার কি করে, সেটাকে সিগনালে কনভার্ট করে ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে সেন্ড করে। সো এটা করার জন্য আমার যে জিনিসগুলো ফিজিক্যাল লেয়ারে ফিক্স করতে হয়, দ্যাট ইজ তোমার ডেটা রেট কি হবে, রিপ্রেজেন্টেশন কিভাবে হবে সিগন্যালের, তোমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কি, মিডিয়ামের টাইপ কি, ফাইবার অপটিক কেবল না মানে নাকি টুইস্টেড পেয়ার কেবলে আমি কাজ করতেছি, আমি কি ধরনের মিডিয়ামকে নিয়ে কাজ করতেছি, ডেটার মধ্যে সিনক্রোনাইজেশন কিভাবে হবে, অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালের রিপ্রেজেন্টেশন কি হবে, কোন মডুলেশন টেকনিক আমি ইউজ করব, এই জিনিসগুলো ডিসাইড করে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। অ্যান্ড অলসো ফিজিক্যাল টপোলজিও সে ডিসাইড করে যে আমার নেটওয়ার্কের ডিভাইসগুলা বাস, রিং না স্টার, কোন ওয়েতে কানেক্টেড আছে, আমি কোন মোডে ডেটা ট্রান্সফার করব। অল দিজ আর হ্যান্ডেল বাই ফিজিক্যাল লেয়ার। বোঝা গেছে? So, এখানে আসলে বেসিক্যালি ডেটার ফিজিক্যাল মুভমেন্ট নিয়ে কাজ করার জন্য, সিগন্যালে কনভার্সনের জন্য যে যে বিষয়গুলো আমাদের ডিসাইড করতে হয় সেটা নিয়ে কাজ করে হচ্ছে দ্য ভেরি লো লেয়ার, দ্যাট ইজ কল্ড দ্য ফিজিক্যাল লেয়ার। And these are the summary of the
ফাংশনস অফ ইচ লেয়ার, প্রত্যেকটা লেয়ারের বেসিক যে ফাংশনালিটি গুলো আছে সেটা এখানে একটা সামারি আকারে দেওয়া হয়েছে, যে প্রেজেন্টেশন, সেশন, অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল তারা কি কাজ করে। সো এই সামারিটা যদি তোমরা একটু ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবা যে প্রত্যেকটা লেয়ার একটা নির্দিষ্ট টাইপ অফ কাজ করে। কেউ হয়তো র ডেটা মুভমেন্ট নিয়ে কাজ করে, কেউ হয়তো ডেটার প্রসেস টু প্রসেস ডেলিভারি করে, কেউ হয়তো ডেটার এনক্রিপশন করে, ট্রান্সলেট করে। তো ইচ লেয়ার হ্যাজ সাম স্পেসিফিক ওয়ার্ক টু পারফর্ম। এবং যত আমি উপরের লেয়ারে যাব দ্যাট ইজ মোর অন সফটওয়্যার এবং ডেটার ফরম্যাট, এবং আমি যত নিচে যাব সেটা হচ্ছে আমি র মুভমেন্ট কিভাবে করব সেটা নিয়ে কাজ করে। বোঝা গেছে? ওএসআই মডেল এবং টিসিপি আইপি মডেলের মধ্যে আমার শুধু নাম্বার অফ লেয়ার্স এর পার্থক্য আছে। একটা জায়গায় 7টা লেয়ার আর একটা হচ্ছে 4টা লেয়ার। যে জিনিসটা আরেকবার মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা কোন লেয়ারের ডেটাকে কি নামে ডাকবো। ফিজিক্যাল লেয়ারের ডেটাকে আমরা বলবো বিটস, ডেটা লিঙ্ক লেয়ারের ডেটাকে আমরা বলবো ফ্রেম, নেটওয়ার্ক লেয়ারের ডেটাকে আমরা বলবো প্যাকেট, ট্রান্সপোর্ট লেয়ারের ডেটাকে বলবো সেগমেন্ট, এবং অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন লেয়ারের ডেটাকে আমরা বলবো ডেটা। ঠিক আছে? মনে থাকবে? ওকে। সো আমরা 3 ধরনের অ্যাড্রেসিং তো দেখলাম, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এবং পোর্ট অ্যাড্রেস। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ অ্যাড্রেস যেটাকে আমরা বলবো হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস। স্পেসিফিক অ্যাড্রেস হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ হয়, যেমন ইমেইল অ্যাড্রেস বা ইউআরএল অ্যাড্রেস, এগুলোকে আমরা বলবো কি স্পেসিফিক অ্যাড্রেস। ওকে ওকে। সো কুইক রিক্যাপ, যে আমরা যখন ডেটা মুভ করবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তখন কোন অ্যাড্রেসটা চেঞ্জ হবে না, হপ টু হপ, which will not change? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট অ্যাড্রেস। ওকে, পোর্ট অ্যাড্রেসও চেঞ্জ হবে না, কারণ আমার কোন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কাজ করতেছে সেন্ডার সাইডে এবং রিসিভার সাইডে, দ্যাট ইজ ডিসাইডেড। সো বারে বারে যখন ডেটা মুভ করে তখন এই পোর্ট নাম্বার কোনো চেঞ্জ হবে না। সো নো চেঞ্জ ইন পোর্ট অ্যান্ড নো চেঞ্জ ইন আইপি। শুধু চেঞ্জ হবে কোথায়? শুধু চেঞ্জ হবে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, বারে বারে চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে ধরো আমার যদি সেন্ডারের সাথে আমার রিসিভারকে আমি যদি কানেক্ট করতে চাই, এবং আমি যদি সেন্ডারে 2টা প্রসেস নিয়ে কাজ করি, একটা হচ্ছে ওয়েব যার পোর্ট নাম্বার হচ্ছে সি, আর একটা হচ্ছে ইমেল যার পোর্ট নাম্বার হচ্ছে এ, আর ইমেল সার্ভারের পোর্ট নাম্বার হচ্ছে কে, তাহলে বলো তো আমাকে সোর্স পোর্ট নাম্বার এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার কত হবে? সোর্স পোর্ট কি হবে? মিসি এ কে। সেন্ডার পিসি এ ইমেল সার্ভারের সাথে কানেক্ট করতে চাচ্ছে, তাহলে সোর্স পোর্ট নাম্বার আর ডেস্টিনেশন পোর্ট নাম্বার কি হবে? সোর্স পোর্ট নাম্বার হবে হচ্ছে ছোট হাতের এ, কারণ এটা হচ্ছে ইমেল প্রসেস, তাই সেন্ডার সাইডের ইমেল প্রসেসের জন্য পোর্ট নাম্বার এখানে দিয়ে রাখছে হচ্ছে এ, আর ডেস্টিনেশন সাইডে ইমেল প্রসেসের জন্য পোর্ট নাম্বার হচ্ছে কে। বুঝা গেছে? ইয়েস মিস। ওকে। সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে এ, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে এম, সোর্স ম্যাক হচ্ছে 11 আর ডেস্টিনেশন ম্যাক হচ্ছে অ্যাট দিস মোমেন্ট 13। সো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, সবচেয়ে যে জিনিসটা ভুল হয়, যে স্টুডেন্ট কি করে ডেস্টিনেশন ম্যাক হচ্ছে 42 দিয়ে দেয়। সো 42 ইজ নট ইয়োর ফাইনাল ডেস্টিনেশন। সো ম্যাক অ্যাড্রেস সবসময় সেটা ডিনোট করে যেটা তুমি ইমিডিয়েট কোন ডিভাইসে যাচ্ছ সেটা হচ্ছে তোমার ডেস্টিনেশন ম্যাক। সো সেন্টার পিসি থেকে ইমিডিয়েট ডেস্টিনেশন হচ্ছে আমার রাউটার 5, রাউটার 5 এর আমি কোথায় এন্টার করব? এই 13 নাম্বার ইন্টারফেসে এন্টার করব, তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। ওকে, সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। কার কোনো কোয়েরি থাকলে বলতে পারো। কার কোনো কোয়েরি আছে?
মিস আমাদের এই ক্লাসের and আগের ক্লাসের রেকর্ডিংটা কবে দেওয়া হবে? মেবি 2-1 দিনের মধ্যেই দিয়ে দিব। ওকে মিস। ওকে, এনি আদার মিস কোয়েশ্চেন? জি, আমাদের মিস নেক্সট অফলাইন ক্লাস ক্লাস কবে থেকে স্টার্ট? দাও যাবে? হ্যাঁ ইনশাল্লাহ শনিবার আমি আসবো। তো বাংলাদেশে আসার পরেই আমি ক্লাস নেব। আমি যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই শনিবারে ক্লাস হবে আর কি। মিস কালকে রেকর্ডিং ক্লাসটা একটু দিতে পারবেন গ্রুপে? হ্যাঁ, আমার ডান হয়ে গেলে আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মিস, থ্যাংক ইউ। ওকে। সো আমি রেকর্ডিংটাকে অফ করতেছি।